যথাযথ চর্চা হলে বর্তমান সংবিধানের আলোকেই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন প্রয়োজনে সংবিধান সংস্কার হবে, তবে এটি হতে হবে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেকেন্ড রিপাবলিক আর গণপরিষদ নির্বাচনে মানুষের আগ্রহ নেই জানিয়ে দেশকে সংকট থেকে বাঁচাতে দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আত্মপ্রকাশের পর দল গোছানোর পাশাপাশি দুটি দাবির বিষয়ে সামনে এনেছেন দলটির নেতারা। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা এবং গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান রচনা করা। নতুন এই দলটিকে স্বাগত জানালেও তাদের দুটি দাবির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। একটি দল যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের এই স্টিগমা থেকে বেরিয়ে আসার জন্য, তাদের কলঙ্ক মোচনের জন্য ৭১কে ভুলিয়ে দিতে পারলে এই সুযোগে সেকেন্ড রিপাবলিকের কথা বলে প্রথম রিপাবলিকের কোনো খবর থাকে না, তারা কলঙ্ক মুক্ত হয়। এই ধরনের একটা চিন্তা কারো কারোর মধ্যে আছে বলে কিছু কিছু সাধারণ মানুষ মনে করে। বর্তমানে যে স্বাধীন বাংলাদেশ আছে, এটি নিয়ে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যেতে পারবে। এই রাষ্ট্রের অনেক সংস্কার করা সম্ভব হবে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। তারা বলেন, দেশের চলমান সংকটের জন্য সংবিধান নয়, বরং এক ব্যক্তি ও এক দল দায়ী। তাই বিদ্যমান সংবিধান বিলুপ্তিতে বিএনপির সমর্থন নেই, বরং দ্রুত নির্বাচনকেই সংকট সমাধানের পথ বলে মনে করছেন দলটির নেতারা। সংবিধানে সব ভালো ভালো কথা লেখা আছে, সেটি মান্য করে না যারা ক্ষমতায় যায়। তারা মান্য না করলে এটা তাদের দোষ। সেটা গণপরিষদেই বলেন আর জাতীয় সংসদ বলেন, এটার মধ্যে আমি তো এগুলোকে জনগণের দুঃখ কষ্টের জন্য এগুলোকে আমরা দায়ী করি না। দুঃখ কষ্টের জন্য দায়ী ব্যক্তিবর্গ। সকলের চিন্তা নিয়ে আপনাকে জনগণের কাছে নির্বাচনে অংশগ্রহণ করে আপনার ম্যান্ডেট জনগণ থেকে আনতে হবে। তো যেমন আমরা 31 দফার সংস্কারের কথা বলছি, আমি তো বললে এটা হয়ে যাবে না কালকে, আমি চাইলে তো এটা হবে না। আমাকে জনগণের কাছে যেতে হবে এই নির্বাচনে জনগণের মতামত নিয়ে, জনগণের অ্যাপ্রুভাল নিয়ে আমি সংসদে আনতে হবে। সংসদে এটা প্লেস করা হবে, এটা নিয়ে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদ পাশ করবে। এটাতে বিশ্বাসী সকলকে হতে হবে, এর কোনো বিকল্প কিছু নাই। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সবার যে আস্থা রয়েছে সেটি যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়েও সতর্ক করলেন বিএনপির নীতি নির্ধারকরা। বাংলাদেশের জনগণ কিন্তু যেভাবে দায়িত্ব দেয়, আবার সেটাকে অনুসরণও করছে এবং খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এর মধ্যে কোনো রকমের অন্য কিছু আসছে কিনা, অন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। শফিকুল হক, ৭১, ঢাকা। শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মনে করেন পুরনো সংবিধান দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই জাতীয় নির্বাচন আগেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এর আগে গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচন হতে হবে প্রথমে, এরপর যারা বিজয়ী হবে তারাই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা বিশ্বাস করি যে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, তার প্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং একই সাথে সে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন, তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামো সহ সাংবিধানিক পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি। 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। 47-এর আজাদী আন্দোলন
1971 সালের মহান মুক্তিযুদ্ধ, একই সাথে 24-এর ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের এই তিনটি গণ আন্দোলনের প্রেরণাকে বুকে ধারণ করে রাজনৈতিক পথরেখা তৈরি করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা এই কথাই জানালেন। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এনসিপির নেতাকর্মীরা যান রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করতে। দলটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে এই দুই কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টি। যে শেখ হাসিনা সরকারের আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। আসছে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব একথা জানিয়ে বলেছেন, সবার সাথে আলোচনার ভিত্তিতে প্রধান উপদেষ্টাই নির্বাচনের দিনক্ষণ জানাবেন। এছাড়া প্রেস সচিব জানিয়েছেন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন প্রফেসর সিআর আবরার। নজরুল ইসলামের আরেকটি প্রতিবেদন। যেহেতু আমরা দেখছি যে এটা সুন্দরভাবে সরকার চলছে, সেই জন্য সোমবার বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এবং ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তার সাথে বৈঠকে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডাকা সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আগামী ডিসেম্বর অথবা জুনের মধ্যেই নির্বাচন হবে, তবে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন। এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। সরকারি কর্ম কমিশনের মাধ্যমে চিকিৎসক সৌদি আরব থেকে স্বল্প মূল্যে এলএনজি গ্যাস কেনা, মব জাস্টিস সহ চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে, তাদের সাথে কথা হয়েছে, তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। যে মব জাস্টিস বা মোরাল পুলিশিংয়ের কোনো সুযোগ এখানে নেই, এদেশে নেই। এদিকে কাল শপথ নেয়ার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করছেন শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সিআর আবরার। নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আমরা আশা করছি যে উনি এডুকেশন মিনিস্ট্রিটা টেক ওভার করবেন। সারা দেশে নদী ও পরিবেশ দূষণের জন্য দায়ী ২,৪০০ শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। সেই সাথে সাভার ও ধামরাই এলাকার উন্মুক্ত ইট ভাটাগুলো আগামী বছরের মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ২৪০০ ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা। নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে। গুমের শিকার হবার পর এখনও খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা ৩৩০। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এই ৩৩০ জনের ভেতর কেউ ভারতের কারাগারে কিংবা অন্য কোথাও আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার খোঁজ মিলেছে বলেও জানিয়েছে এই কমিশন। আরও জানাচ্ছেন মহিম মিজান। গুমের সাথে জড়িত কিছু ব্যক্তির জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, সরকারের প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমের সাথে জড়িত ছিল, তবে শাস্তি শুধু অভিযুক্ত ব্যক্তিদের হবে। বাহিনী প্যানিক স্ট্রিকেন হওয়ার কোনো কারণ নাই, বা কারণ এই জন্য কারণ নাই কারণ এটা যেসব সদস্যরা গুমের সাথে জড়িত এটা তাদের পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটি, এবং কোনো বাহিনী এইসব সেই পার্সোনাল ক্রিমিনাল লায়াবিলিটিকে ওন করা ঠিক না। তিনি আরও জানান, ভারতের বিভিন্ন কারাগারে ১৬৭ জন বাংলাদেশির নাম পেয়েছে কমিশন। সেখানে গুমের শিকার কোনো ব্যক্তি আছে কিনা তাও অনুসন্ধান করবে কমিশন। ওরা তো তালিকা দিয়েছে, আমাদের কাছে রেকর্ড আছে, আমরা এগুলো ক্রস চেক করব, রিলেট করব, তারপর দেখবো যারা গুম হওয়া ব্যক্তি তাদের মধ্যে কেউ আছে কিনা ইন্ডিয়ান জেলে। সংবাদ সম্মেলনে তদন্ত কমিশন জানায়, এখনো পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে প্রায় ১,০০০টি অভিযোগ যাচাই বাছাই শেষ করেছে কমিশন। এর মধ্যে ২৮০ জন অভিযোগকারী এবং ৪৫ জন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। অন্যদিকে গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা জানতে অনুসন্ধান চলছে বলেও জানায় কমিশন। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। তো আমরা তো এগুলো দেখতেছি, ক্রস চেক করতেছি, ইট রিকোয়ার্স টাইম। কমিশন প্রধান জানান, গুমের সাথে জড়িত ব্যক্তিদের ব্যক্তিগত ফৌজদারির দায় পুরো বাহিনীর উপর পড়বে না। কমিশন সদস্য নূর খান লিটন জানান, বগুড়া পুলিশ লাইন্সের ভেতরেও গোপন কারাগারের মতো বন্দিশালা ছিল। আমরা এমন একটা জায়গা পেয়েছি যে পুলিশ লাইনের ভিতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছে, যেটি একেবারেই অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু সেটিও আমরা বগুড়ায় পেয়েছি। আরও আমাদের ধারণা আরও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের পাব। বর্তমানে বিভিন্ন পদে থাকা অনেকে গুমের সাথে জড়িত অভিযুক্তদের পক্ষে থাকার চেষ্টা করে নিজেরাও ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছে, যা না করার আহ্বান জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এগুলো গত ১৫ বছরের মধ্যেই বানানো হয়েছে। মহিম মিজান, ৭১, ঢাকা। বাংলাদেশের কোনো এনজিওকে $29 মিলিয়ন দেয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অসত্য বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশে এমন অবস্থান দুই দেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলবের মতো বাড়াবাড়িতেও সরকার যাবে না বলে জানালেন তিনি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের কোনো এনজিওকে ইউএস এইডের মাধ্যমে $29 মিলিয়ন দেওয়ার তথ্য প্রকাশ করেন। ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে এই অর্থ এমন এক প্রতিষ্ঠানের হাতে গেছে যার নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র ২ জন। ট্রাম্পের সেই বক্তব্যের ৮ দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের এমন কোনো সংস্থাকে $29 মিলিয়ন দেওয়ার তথ্যটি অসত্য। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, কোন তদন্তের প্রেক্ষিতে তারা এটিকে অসত্য বলছেন। এটা কোনো তদন্ত করা হয়নি, এটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কি। আমার কোনো এখানে এই দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠানের কিছু আছে কিনা। এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নেই যাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কারণ যদি থাকতো সেটা খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো, তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নেই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। প্রশ্ন ছিল, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে কিনা। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যেটা আমার তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। বিবিসিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাতের সূত্রে প্রশ্ন ছিল, বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো অগ্রগতি আছে কিনা। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু আমাদের একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি এন্ড মিউচুয়াল রেসপেক্ট। এছাড়াও তিস্তা ইস্যুতে চীনের সাথে হওয়া সমঝোতা স্মারক নিয়েও কথা বলেন উপদেষ্টা। রিনিউয়াল প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। দেশি গরু ছাগলকে বিদেশি বলে কোরবানির পশুর হাটে উচ্চ মূল্যে বিক্রি করে আয় করেছেন প্রায় ১২২ কোটি টাকা। ব্রাহ্মা জাতের গরু সীমান্ত দিয়ে চোরাচালান করে পাচার করেছেন প্রায় ৮৬ লক্ষ টাকা। ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে সিআইডি। এদিকে সোমবার গ্রেফতারের পর মঙ্গলবার ইমরানকে আদালতে হাজির করা হলেও রিমান্ডের আবেদন জানানো হয়নি। নাদিয়া শারমিনের রিপোর্ট। গত বছর ছাগল কাণ্ডে আলোচনায় আসেন মোহাম্মদপুরের সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন। কোরবানি এলেই উচ্চবংশীয় গরুর কথা বলে প্রতারণার ফাঁদ পাততেন ইমরান, কিন্তু গ্রেফতারের পর এবার উঠে এলো তার জমি দখল, গরু চোরাচালান সহ নানা প্রতারণার গল্প। সোমবার সিআইডির জালে ধরা পড়েন ইমরান। মালিবাগ থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার আদালতে তোলা হয়, তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি। পরে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা ওনার সাথে লাই করে না। টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। বিজ্ঞ আদালত
তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। বিকেলে এক সংবাদ সম্মেলনে তার নানা অপকর্ম তুলে ধরে সিআইডি। টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা, নেপাল থেকে, ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন। এভাবে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইমরান 133 কোটি টাকার বেশি পাচার করেছেন। শুধু ব্রাহ্মা গরু নিয়েই এখন পর্যন্ত তথ্য প্রমাণ মিলেছে 86 লাখ টাকা পাচারের। উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি। ইন্টারফেস হিসাবে হয়তো উনি খামারের ব্যবসা এবং উচ্চবংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তো করতে পারেন এবং হয়তো এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন। থাইল্যান্ড সহ আরো কয়েকটি দেশে তিনি এই টাকা পাচার করেন বলে তথ্য মিলেছে। সেগুলো ঢাকা কাস্টমস হাউস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটককৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলোকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন, বিক্রি করে দেন। কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই। জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন। আসলে উনি জব না করে এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন। মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকায় রামচন্দ্রপুর সরকারি খাল ভরাট ও জবরদখল করে গরুর খামার গড়ে তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার এবং তার যে ওখানকার ব্যবস্থাপনা পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ, এছাড়া আরও 5-7 জনের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও সফল হয়নি বলে দাবি করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালানো শেষে ভোক্তার কর্মকর্তারা আরও জানিয়েছেন গোটা রমজান জুড়ে বাজার ব্যবস্থা নজরদারিতে রাখবেন তারা। সুমন মাহমুদের প্রতিবেদন। ঢাকা মহানগর সহ সারা দেশে পণ্য নকল ও ভেজাল প্রতিরোধের পাশাপাশি আলু, পেঁয়াজ, চাল, ডাল, চিনি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের 13 জন কর্মকর্তার নেতৃত্বে 13টি টিম বাজার তদারকির কাজ করছে। কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বর মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সর্বনিম্ন স্যার 10 টাকা, সর্বোচ্চ হলো 30 টাকা। সেটাই ভালো কথা। আপনার কথার সাথে কাজের মিল থাকলে আপনাকে আমরা স্যালুট দেবো। কাগজ দেখান। কাগজ নেই, না, তার মানে হচ্ছে আপনি 200% লাভ করতেছেন। সরকার তদারকি করায় এবার রমজানের নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। সয়াবিন তেল এখন অ্যাভেলেবল, যে ক্রাইসিস ছিল 2-1 দিন আগ পর্যন্ত সেটি এখনো মেট আপ হয়েছে। প্রত্যেকটা খুচরা দোকানে আমরা দেখলাম ভোজ্য তেলের যে বোতল 1 লিটার, 2 লিটার, 5 লিটার এটি অ্যাভেলেবল রয়েছে। বরং দোকানিরা দোষছেন যে কাস্টমাররা কম আসতেছেন। এখানে তরমুজ বিক্রি হচ্ছে সেটি আমরা দেখলাম 250 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত, অনেক বড় পরিমাণ, 10 কেজি, 8 থেকে 10 কেজি পর্যন্ত, অর্থাৎ এটি স্বস্তিদায়ক। তো সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে এখন এই রমজানটা ভোক্তাদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক এবং সামনের দিনগুলো আরও বেশি স্বস্তিদায়ক হবে। এবারের রমজানে সিন্ডিকেটের ষড়যন্ত্র সফল হয়নি। আগামীতে সিন্ডিকেট থাকবে না বলেও জানিয়েছে ভোক্তা অধিকার। সিন্ডিকেট কিছুটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, কিন্তু এখন এটি ভেঙে দেওয়া হয়েছে। কারণ সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে যেনারা তদারকি করেন এই সব পর্যায়ের একটা সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। নেওয়ার কারণে মূলত এটি সম্ভব হয়েছে। আমরা আশা করব যে সিন্ডিকেট থাকবে না। বাজারে কোনো কিছুর সংকট নেই, শুধুমাত্র সংকট ভোজ্য সয়াবিন তেলের। সরকার রমজানের আরও 10 থেকে 20 দিন আগে পদক্ষেপ নিলে এটির সংকট হতো না বলে মনে করেন ব্যবসায়ীরা। সরকার যে এখন কড়া হার্ড লাইনে গেছে, পদক্ষেপ নিছে তেলের, এই পদক্ষেপটা যদি 15 দিন আগে নিত তাহলে তেলের আজকে এই সমস্যাটা হইতো না। যেমন মেইল মালিকগুলো নিয়ে বসতো যে আপনাদের কি সমস্যা, সরকার শুনতো, সরকার কতটুকু সহযোগিতা করতে পারে ততটুকু মেয়েদের কাজ সমাধা হয়ে যেত। কিন্তু সরকারের বসছে, কোম্পানিরা বলছে আমরা মালের কোনো সংকট নেই, মাল দিব, বয়ানে শান্তি, কোনো মাল আয়ানে। রমজান মাসের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সুমন মাহমুদ, 71, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে মিনিবাস থেকে অটোরিকশা চালককে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিহতের স্বজন ও সহকর্মীরা।
সকাল ৮টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন নিহতের স্বজনরা। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, সোমবার বিকেলে গাজীপুর থেকে মাওনাগামী তাকুয়া পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশায় ধাক্কা লাগিয়ে লুকিং গ্লাস ভেঙে দেয়। এতে তর্ক বিতর্কের এক পর্যায়ে অটোরিকশা চালক লিটন মিয়াকে তাকুয়া পরিবহনে তুলে নেওয়া হয়। পরে তাকে হত্যা করে নতুন বাজার এলাকায় গিয়ে সড়কে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মহাসড়কে নিরাপদ যান চলাচলের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে বিক্ষোভের কারণে 3.5 ঘন্টা মহাসড়কে দুদিকের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী এসে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। হত্যার ঘটনায় এখন পর্যন্ত বাস চালক জনি মিয়াকে গ্রেফতার ও একটি বাস জব্দ করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে জালিয়াতি ঠেকাতে অডিটরদের জবাবদিহিতা বাড়াতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। এই জন্য আসছে বাজেটে বিধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আরও জানাচ্ছেন রুহুল আমিন। কর ফাঁকি দিতে কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ অনেক পুরনো। আবার কেউ কেউ আয়কর ও ভ্যাট রিটার্নে ভুয়া অডিট রিপোর্টও জমা দেন। এই প্রবণতা ঠেকাতে কয়েক বছর আগে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু করে এনবিআর। এর মাধ্যমে সুযোগ তৈরি হয় সঠিক ও ভুয়া অডিট রিপোর্ট পার্থক্য করার। তবে অডিট রিপোর্টে অসত্য তথ্য দেওয়ার প্রবণতায় উদ্বিগ্ন এনবিআর। এক্ষেত্রে আমরা এবারে একটা চিন্তা করছি যে ট্যাক্স থেকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেব যে অডিটেড অ্যাকাউন্টসের মধ্যে এই বিষয়টাও আলাদা করে সার্টিফাই করতে হবে যে কোনো ট্রানজ্যাকশন এর বাইরে নাই। অল টার্নওভার, ক্যাশ, তারপরে কি বলে কাইন্ড, ব্যাংকিং, এভরি ট্রানজ্যাকশন হ্যাজ বিন প্রপারলি অ্যাকাউন্টেড ফর, এই কথাটা বলতে হবে। সম্প্রতি নিজের গ্রামে গিয়ে কর ফাঁকিবাজদের তদবিরের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথা জানান এনবিআর চেয়ারম্যান। বলেন, কর্মকর্তারা ফাঁকিবাজদের ছাড় দিচ্ছে কিনা তাও তদারকি করা হবে। সে এসে বললো যে আমি প্রথম আনছি মাল, এইরকম হয়েছে, এখন এইচএস কোড ভুল হয়েছে, অনেক বেশি টাকা ট্যাক্স করতেছে, আমি ট্যাক্সও দিয়ে দিব, আমাকে যেন জরিমানা না করে। জরিমানার পরিমাণ 200%। সে বলছে প্রথমবারের মতো। কিন্তু দেখলাম যে তার এটা গুরুতর অপরাধ, মানে সে যে মাল আনছে আর যে মালের ডিক্লারেশন দিচ্ছে, সে বলছে সে জীবনে প্রথম করছে। আলোচনায় এনবিআরের আয়কর আইনের নানা ত্রুটি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জানান, উৎসে করের হার বেশি হওয়া, কোম্পানির খরচের কম সীমা নির্ধারণ সহ 4 কারণে কর্পোরেট কর হার কমানোর সুফল মিলছে না। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে এই যে টিডিএস এর বার্ডেনটা যদি তাকে নিতে হয়, তাহলে তাকে প্রায় 33.5% আপনার কি করতে হবে, আপনার তার ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যায় প্রায় কত 33%। সেটা কিন্তু আর 25% থাকে না। আবার যদি কোনো সার্ভিস কোম্পানি হয়, অনেক সার্ভিস কোম্পানি আছে, তাদের ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যায় 50%-এর বেশি। আসছে বাজেটে ব্যবসায়ীদের সব আপত্তি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, 71, ঢাকা। ঈদ উপলক্ষে ভিড় বাড়ছে বিভিন্ন শোরুম ও ফ্যাশন হাউসগুলোতে। এবার ঈদকে ঘিরে ফ্যাশন হাউস সারা নানা ধরনের কালেকশন দিয়ে সাজিয়েছে তাদের শোরুম। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। ঈদকে ঘিরে সব বয়সী মানুষের জন্য পোশাকের পসরা সাজিয়েছে সারা লাইফস্টাইল লিমিটেডের বাসাবো আউটলেট। এখন এসেছে অনেক ডিজাইনের পোশাক, 2-1 দিন পর আসবে আরো নতুন ডিজাইনের পোশাক। নজর কাড়া থ্রি পিস, ইথনিক কুর্তি, লেডিস শার্ট, টি শার্ট, ফ্যাশন টপস পাওয়া যাচ্ছে 3,800 টাকা থেকে 10,500 টাকার ভেতর। ঈদের নতুন সংযোজন আনস্টিচ থ্রি পিস। বেশ কিছুদিন আমাদের আনস্টিচ থ্রি পিস ছিল না, এবার ঈদের নতুন কিছু আনস্টিচ থ্রি পিস আসছে। কাস্টমার আনস্টিচ থ্রি পিস উপর বেশ ফোকাস দিচ্ছে। পছন্দের শাড়ি পাওয়া যাবে 2,000 থেকে 6,000 টাকার ভেতর। দেরিতে গেলে নাও মিলতে পারে কাঙ্ক্ষিত পোশাক। সারা লাইফস্টাইলের মেন্স কালেকশন ভীষণ জনপ্রিয়। ঈদকে সামনে রেখে দারুণ সব পাঞ্জাবি এনেছে সারা। পিওর কটনের মধ্যে খুব সুন্দর হোয়াইট পাঞ্জাবি আসছে এবং আপনার গলায় কাজ, হাতে কাটছুপি, বুকে কাটছুপির কিছু গর্জিয়াস এবং ফ্যামিলি কম্বো সেট পাঞ্জাবি আসছে। পণ্যের গুণগত মান ভালো এবং আমি 2 থেকে 3 বছর থেকে কন্টিনিউ আমি সারার পণ্য ব্যবহার করি। সারার কাপড় চোপড়ের মান অনেক ভালো, প্লাস ওদের পরিবেশটা অনেক ভালো। সারা ভালো লাগে, ওদের কাপড় মান কোয়ালিটি সবই ভালো।
এর জন্য আমরা প্রতিবারই সারাতেই আসি। বাসাবো আউটলেটের মনিটর এবং অ্যাসিস্ট্যান্ট সব মনিটর বলছেন টেকসই মান এবং সাধ্যের ভেতর দাম, এই জন্য সারা সেরা। আমাদের সারাটা স্পেশাল হচ্ছে কাস্টমারদের কাছে রিজনেবল প্রাইসের জন্য। হ্যাঁ, আমাদের ডিজাইন প্লাস হচ্ছে ফেব্রিক্স এগুলোর কোয়ালিটি অনুযায়ী আমরা যে রিজনেবল প্রাইসটা দিই সেটার জন্য হচ্ছে সারা বাকি সব ব্র্যান্ডের থেকে একটু মানে আলাদা বা স্পেশাল বলি আমরা। ফেব্রিক্সগুলো বা ড্রেসগুলো খুব সৌন্দর্য এবং গর্জিয়াস করছে। ফ্যামিলি সেটগুলো যেমন সেইগুলোই আসলে সব থেকে ভালো চলে। শিশুতোষ ফ্যাশনে ফ্রক, লেহেঙ্গা, থ্রি পিস, কুর্তি, স্কার্ট, টপস, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, সারার কিডস জোন এগুলো নিয়ে সেজেছে দারুণ সাজে। আমি সারা থেকে এবার ঈদের সালোয়ার কামিজ আর লেহেঙ্গা কিনবো। এবার পোশাকের নকশায় পার্সিয়ান থিম টেলের সাথে আধুনিকতার মিশেল এনেছে দেশীয় ব্র্যান্ড সারা। সুমনা সুমি, ৭১, ঢাকা। ফারাক্কা একাধিক অঞ্চলে গঙ্গার পানি বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় দেখার কাজ শুরু করেছে ভারত বাংলাদেশ যৌথ কমিশনের বিশেষজ্ঞদের দল। মঙ্গলবার গঙ্গা এলাকা পরিদর্শন করেছেন তারা। এদিন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন, এটি রুটিন বৈঠক। প্রতি বছর দুই দেশের বিশেষজ্ঞরা গঙ্গার পানি পর্যবেক্ষণ করে বেশ কিছু সিদ্ধান্ত নেন। গত বছরও মার্চে এই বৈঠক হয়েছে। ভারত বলছে এটি বিশেষজ্ঞদের বৈঠক, গঙ্গার পরিস্থিতি দেখে পানি বন্টনের সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্যই দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কায় এসেছেন। এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল মাত্র গঙ্গা পানি বন্টনেই সীমিত থাকছে না। ৬ ও ৭ই মার্চ পানি বন্টন সহ নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। তথ্য ভাগাভাগি, বন্যার রিপোর্ট, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনা সংক্রান্ত দ্বিপাক্ষিক সিদ্ধান্ত গুরুত্ব পাবে আলোচনায়।